জেনারেল ওয়াকারের অডাসিটি ধীরে ধীরে এমন পর্যায়ে চলে যাচ্ছে, এমন একটা ক্রাইসিস তৈরি করবে আমাদের কমান্ড স্ট্রাকচারে। এবং উনি যেটা এই যে বিক্রম মিশ্রের সাথে দেখা করা বা রাওয়াতে রাওয়াতে একটা ভাষণ দেওয়া, এটাই প্রমাণ করার চেষ্টা যে বাংলাদেশ আর্মি ইজ এ পাওয়ার হোল্ডার, স্টেক হোল্ডার বিসাইড প্রফেসর ইউনুসের সরকার। প্রফেসর ইউনুসের এখন জেনারেল ওয়াকারকে সরানো ছাড়া আর কোনো গতি নাই। আদারওয়াইজ আপনি সেনাবাহিনীকে শুদ্ধ করতে চান, আপনার সেনাবাহিনীর ভাবমূর্তি পুনরুদ্ধার করতে চান, তাহলে আপনাকে করতে হবে যারা এই গুম খুনের সাথে জড়িত তাদেরকে আলাদা। বর্তমানে প্রফেসর ইউনুসের সরকার এর সাথে কিন্তু ভারত কমফোর্টেবল না। আপনারা দেখেছেন উপেন্দ্র ত্রিবেদী যে আছে ভারতের সেনাপ্রধান, সে কিন্তু বলেছে যে নেক্সট যখন নির্বাচিত সরকার আসবে তাদের সাথে ভালো সম্পর্ক হবে, কিন্তু তার সাথে যে আর্মির 1-to-1 ভালো রিলেশন আছে এটা কিন্তু সে অ্যাডমিট করেছে। এবং আমরা জানি যে 5ই আগস্ট জেনারেল ফজলে আলী আকবর বলেছেন যে সরাসরি ইউএন ইন্ডিয়ান সেনাপ্রধান জেনারেল ওয়াকারকে কল করেছে। এখন একটা জিনিস দেখেন যে আমরা যেরকম এক্সপ্লেন করেছি যে আমাদের সেনাপ্রধান একটা দেশের সেনাপ্রধান, হ্যাঁ, উনি তো দেশের প্রধান না, উনি সরাসরি এর আগে যে বিক্রম মিশ্রের সাথে দেখা করেছে বা সেনাপ্রধান ভারতীয় সেনাপ্রধানের সাথে সরাসরি উনি যোগাযোগ করতে পারেন না, ওনাকে করতে হবে অফিসিয়ালি সরকার টু সরকারের মাধ্যমে। এখানে সেনাপ্রধান টু সেনাপ্রধান শুধু হতে পারে হচ্ছে সাম বাইলেটারাল ইস্যু, আর্মি টু আর্মির মধ্যে কিছু বাইলেটারাল ট্রেনিং এন্ড আদার থিং ইস্যু থাকে, কিন্তু ন্যাশনাল পলিটিক্স নিয়ে তারা পারে না। সেম হচ্ছে ইউএন। আপনারা জানেন যে ইউএন কিন্তু একটা এন্টিটি, মানে হচ্ছে ইউএন কিন্তু একটা দেশের মতো। ইউএনএ যারা চাকরি করে তারা কিন্তু ইউএন এর পাসপোর্ট ইউজ করে। তারা কিন্তু মনে করেন যে একজন বাংলাদেশি যে ইউএনএ চাকরি করতেছে, হ্যাঁ, তারা কিন্তু ইউএন এর পাসপোর্ট ইস্যু, ইটস লাইক অ্যানাদার কান্ট্রি। এবং এখানে প্রফেসর, আমরা সবাই জানি যে প্রফেসর ইউনুস অ্যাকচুয়ালি এই ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটিটা ইনভেস্টিগেট করার জন্য ইউএন হেডকোয়ার্টার আগেই শেখ হাসিনা থাকার সময় উনি অ্যাপ্রোচ করেছিল এটা ইনভেস্টিগেট করার জন্য, রাজি হয় নাই, কিন্তু এই প্রফেসর ইউনুস এটা এনে ত্বরান্বিত করেছে জিনিসটা। এখন দেখেন প্রফেসর ইউনুস এনেছে এবং ইউএন এর মতো একটা নিরপেক্ষ বডি এসে ইনভেস্টিগেট করেছে, আর সেই ইনভেস্টিগেশনটা নালিফাই করতেছে কি আমাদের সেনাপ্রধান। এটা একটা অ্যাবসার্ড জিনিস না? এটা অ্যাবসার্ড জিনিস না? উনার যদি কোনো বক্তব্য থাকে, এটা নিয়ে ইনভেস্টিগেশন থাকে, উনি পিনাকিদা এটা রাইটলি বলেছে যে উনার এটা পাঠানোর কথা হচ্ছে আর্ম ফোর্সেস ডিভিশনে। আর্ম ফোর্সেস ডিভিশনে এটার সত্যতা বা এটা যদি কমেন্ট থাকে এটা যাচাই করে তারপরে দিবে ডিফেন্স মিনিস্ট্রি, ডিফেন্স মিনিস্ট্রি দিবে সরকার কাছে। এখন উনি ভালো মতোই জানে যে প্রফেসর ইউনুসের সরকার উনার এই অ্যাসেসমেন্টটা মেনে নিবে না, সো উনি সরাসরি পাঠিয়ে দিয়েছে। এটা কিন্তু এর আগে বিক্রম মিশ্রের সাথে দেখা করা থেকে শুরু করে উনি যে রাওয়াতে যে একটা আউটরেজিয়াস একটা ভাষণ দিয়েছিলেন, এবং এইটার সাথে কিন্তু একই সূত্রে গাথা। আমি মনে করি যে এখন সরকারের সাথে ভারতের ভালো সম্পর্ক নেই। সরকারের সাথে ভালো সম্পর্ক এটা তা বিভিন্নভাবে তাদের ভারতের রাজনীতিবিদরা বিভিন্নভাবে মানে কথাবার্তায় বুঝিয়েছে। সেনাপ্রধান, ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র ত্রিবেদীর কথাবার্তায় তো এটা খুব স্পষ্ট হয়েছে। এই মুহূর্তে এ ধরনের আন্তর্জাতিক একটা সংস্থার ইনভেস্টিগেশনকে নাল এন্ড ভয়েড করা, নিজে নিজে করে ওখানে পাঠিয়ে দেওয়া, এটার মানে হচ্ছে এটা ভারতের প্রেসক্রিপশনে উনি করেছেন। এখানে কোনো ডাউটের কোনো কিছু নাই। কারণ এখন আপনি দেখবেন যে ভারতীয় মিডিয়া এবং তাদের যে বিভিন্ন ধরনের, আমি অলরেডি কয়েকটা ফেসবুক পেজে দেখেছি, ইউএন এর ইনভেস্টিগেশনকে তারা এখন নাল এন্ড ভয়েড করার চেষ্টা করতেছে, বেসড অন যে আর্মি থেকে এটাকে বলেছে যে এটা বিশ্বাসযোগ্য না, এবং তারা বিভিন্ন উদাহরণ দেওয়ার চেষ্টা করতেছে। উদাহরণ না, কোনো প্রমাণ ছাড়াই বলতে যাচ্ছে যে তারা তাদের ম্যান্ডেট অনুযায়ী কাজ করেছে, কিন্তু এর মধ্যে বলেই নেই যে জুলাই আগস্টে যে তারা যে ইন এইড অফ সিপিএম পাওয়ারে গিয়েছিল, তাদের ছিল কি, তাদের অপারেশনাল ম্যান্ডেট কি ছিল, এখানে যে অপারেশনাল অর্ডার ছিল ওখানে কি ছিল, বা তারা তো তখন বেসিসি পাওয়ার পায় নাই। এটা রাইটলি পিনাকিদা ক্লিয়ারলি, একদম ক্রিস্টাল ক্লিয়ারলি বলে দিয়েছেন যে ম্যাজিস্ট্রেট যদি থেকে থাকে ওখানে যত জায়গায় ফায়ার হয়েছিল, অ্যাটলিস্ট 3 আগস্টের যে অফিসারদের সাথে ভাষণ, ওখানে তো আমার যদ্দূর মনে পড়ে 19,000 রাউন্ড লাইভ অ্যামুনিশন ফায়ার হয়েছে দিয়েছিল, কোন জায়গায় এঙ্গেজ হয়েছিল। এটার পরে এই জিনিসগুলো
সরাসরি ইউএন হেডকোয়ার্টারে পাঠিয়ে দেওয়া মানে হচ্ছে সরকারকে অবজ্ঞা করা। এবং এই উসিলাতে এখন ভারতীয় মিডিয়া এবং অন্যান্যরা দেখবেন এটা নিয়ে চিল্লাপাল্লা করতেছে কি, যে সেনাবাহিনী বলেছে যে ইউএনের যে ইনভেস্টিগেশন এটা সহি হয় নাই। ভেরি রং। আমি মনে করি যে জেনারেল ওয়াকারের মানে অডাসিটি ধীরে ধীরে এমন পর্যায়ে চলে যাচ্ছে যেটা একসময় আমার মনে হয় একটা ফিউচারে এমন একটা ক্রাইসিস তৈরি করবে আমাদের কমান্ড স্ট্রাকচারে। এবং উনি যেটা এই যে বিক্রম মিশ্রের সাথে দেখা করা বা রাওয়াতে একটা ভাষণ দেওয়া, এটাই প্রমাণ করার চেষ্টা যে বাংলাদেশ আর্মি ইজ অলসো এ পাওয়ার হোল্ডার, স্টেক হোল্ডার বিসাইড প্রফেসর ইউনূসের সরকার। নাহলে এটার ওনার করার কোনো মানে মানে সরাসরি ইউএন হেডকোয়ার্টারে চিঠিটা পাঠানো সরকারকে বাইপাস করে, এটা মানে আমি বলবো যে এই কজে প্রফেসর ইউনূস শুড ফায়ার জেনারেল ওয়াকার। ক্লিয়ার, উনি সরকারকে ক্লিয়ারলি আন্ডারমাইন করেছেন এটাতে। যে প্রফেসর ইউনূস এই ইনভেস্টিগেশনটা করিয়েছেন, হ্যাঁ, উনি এটা আন্ডারমাইন করেছেন। এবং এই ইনভেস্টিগেশনের এই রিপোর্টের উপর ভিত্তি করেই কিন্তু প্রফেসর ইউনূস বিভিন্ন জায়গায় বক্তৃতা দিচ্ছেন, আন্তর্জাতিক পর্যায়ে বলতেছেন যে এটা একটা গাজা হয়ে গিয়েছিল বাংলাদেশের সিচুয়েশন, শেখ হাসিনা যে সিচুয়েশন নিয়ে গেছিল, এবং ওইটাকে আন্ডারমাইন সরাসরি করতেছে জেনারেল ওয়াকার। এবং এটা ক্লিয়ারলি ভারতের প্রেসক্রিপশনে হচ্ছে। এবং যে একটু ন্যূনতম ডিপ্লোমেসি মানে সরকার কিভাবে কাজ করে, আর্মি কিভাবে কাজ করে এটা বুঝে, তারাই কিন্তু এই জিনিসটা যে একটা মানে মানে আউটরেজিয়াস অ্যাক্ট হয়েছে জেনারেল ওয়াকার, এটা বুঝবেন। আমাকে রিসেন্টলি বিভিন্ন মিলিটারি অফিসার যারা আমার সাথে আগে চাকরি করেছেন তারা আমাকে এখন বোঝানোর চেষ্টা করতেছেন যে কমরেডশিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন মিলিটারি। আমরা একজন আরেকজনের পাশে দাঁড়াবো। আরে ভাই, 10th লংয়ের একজন অফিসার যাকে মেজর মকসুল, পরবর্তীতে জেনারেল আইকিবি তাকে কর্নেল পর্যন্ত প্রমোশন দিয়েছিলেন, তাকে ডেকে তাকে তুলে এনে তার একটা একটা করে দাড়ি ছিঁড়েছে তাকে। সেই অফিসার পিলখানা হত্যাকাণ্ডের বিষয়ে কথা বলার সময় উনি তার কনসার্নটা তুলেছিলেন প্রাইম মিনিস্টারের সামনে। উনাকে শুধু তাই না, উনার পুরা পরিবারকে একদম মানে কেউ তার পাশে দাঁড়ায় নেই, তার কোনো কোথাও চাকরি হয়নি, কেউ যাতে চাকরি তাকে না দেয় এটা এনশিওর করেছে। তখন আপনার কমরেডশিপ কোথায় ছিল? হ্যাঁ, এখন আপনি মানে মুখ দিয়ে খারাপ ভাষা চলে আসে, মানে পাবলিকে খারাপ কথাবার্তা বলতে চাই না, কিন্তু তখন আপনাদের কমরেডশিপ কোথায় ছিল? ব্রিগেডিয়ার জেনারেল কি বলে আজমি স্যারকে যখন করেছিল, হাসিন স্যারকে যখন অ্যাবডাক্ট করেছিল, যখন তাকে নিয়ে গেছিল, তখন এই কমরেডশিপটা কোথায় ছিল? শুধু এই কজন না, আমি যে 3 জনের নাম মনে আসছে তাই বলছি, বাকিদেরটা যখন ছিল। এখন আপনি আসছেন, এখন জেনারেল ওয়াকার যতগুলা গুম খুনের সাথে জড়িত সবাইকে সেভ করতেছে। উনি 5 তারিখের পরে যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে তখন বলেছিলেন যে প্রত্যেকটার বিচার হবে। কোথায় বিচার হচ্ছে? 7 মাস হয়ে গেছে। এতদিন বলেছেন ধীরে 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 হবে, এখন তো ইটস ক্লিয়ার উনি বিচার করবেন না। সো এখন একটা জিনিস বুঝেন, আমি সেনাবাহিনীতে 28 বছর চাকরি করেছি, এবং আমার যদি বিএমএ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দেখেন, কোনো এক সৈনিক অফিসার কেউ আমার কাছে হেল্প চেয়েছে, আমি গোয়েন্দা সংস্থায় চাকরি থাকাকালীন সময় আউটসাইড অনেক জায়গা থেকে অনেক ক্রাইসিস অনেক অফিসার ফেস করেছে, আমি চাকরি রিস্ক নিয়ে তাদেরকে হেল্প করেছি। চাকরির রিস্ক নিয়ে, যে আমি জানি যে এখানে যদি আমি হেল্প করতে চাই অফিসিয়ালি পারবো না, আমি তাদেরকে হেল্প করছি। এখন আমাকে ভাই কমরেডশিপ শিখাইতে আসেন না সেনাবাহিনীর। আই নো হোয়াট ইজ কমরেডশিপ। এখন আমরা যেটা ক্লিয়ারলি আপনাদেরও বোঝা উচিত যে জেনারেল ওয়াকার যে কাজটা করেছে ইটস আউটরেজিয়াস, এবং উনি সঠিক লাইনে নাই। এবং এটা আপনারা এখন তাদেরকে যারা বিভিন্ন সময় এই আন্দোলনটাও করেছেন হাসিনা এগেন্সটে, তাদের অনেকেও বিভিন্ন পদবি করার জন্য, রিটায়ার করার পরে যদি আমি কর্নেল হিসেবে লেফটেন্যান্ট কর্নেল, আমি এখন যদি অ্যাপ্লাই করে আমাকে কর্নেল র্যাঙ্ক দিয়ে দিবে, আমি জানি ভালো মতোই, কিন্তু বদলে কি বলবে যে আমার মুখ বন্ধ রাখতে হবে। এই জন্য আমি কোনো কিছু অ্যাপ্লাইও করি নাই। ওনারা জেনারেল ওয়াকার এইসব অফিসারদেরকে বিভিন্ন ডেকে বিভিন্ন জায়গায় কাউকে দিচ্ছে। আবার ওই যে বললাম যে দাড়ি টেনে ছিঁড়েছিল ওই অফিসার যে চাকরি গিয়েছিল, হ্যাঁ, ওই অফিসারকে কিন্তু জেনারেল ওয়াকার কিন্তু তার চাকরি করে নাই,
নর্মাল রিটায়ারমেন্ট দেয় নাই, তাকে যে স্যাক করেছিল ওই অবস্থায় রেখেছে। সো এখানে হচ্ছে যারা যারা মানে মানে আওয়ামী লীগের আমলে যে সিচুয়েশনটা ছিল এক্স্যাক্টলি সে আর্মির ভিতরে সেই একই সিচুয়েশন আছে। এটা যদি কেউ না বুঝেন তাহলে কিছু করার নাই। এই যে লাস্ট সেনাবাহিনীর সেনাপ্রধানের যে একটা, এটা ভারত থেকে প্রেসক্রাইব হয়ে বলেছে। আমার এতে কোনো ডাউট নাই। যারা এই জিনিসটা বুঝেন, যারা ডিপ্লোমেটি বুঝেন, যারা সেনাবাহিনী কিভাবে কাজ করে বুঝেন, তাদের এটা ক্লিয়ারলি বোঝা উচিত। সো আমি মনে করি প্রফেসর ইউনূসের এখন জেনারেল ওয়াকারকে সরানো ছাড়া আর কোনো গতি নাই। আদারওয়াইজ আপনি সেনাবাহিনীকে শুদ্ধ করতে চান, আপনার সেনাবাহিনীর ভাবমূর্তি পুনরুদ্ধার করতে চান, তাহলে আপনাকে করতে হবে যারা এটা এই গুম খুনের সাথে জড়িত তাদেরকে আলাদা। এই অনেকদিন পরে আজকে দেখলাম মেজর জেনারেল শাফিনের এগেনস্টে কি দেশ থেকে নিষেধাজ্ঞা বের হয়েছে। এটা আরো আগে বের হওয়া উচিত ছিল, আরো আগে। আপনার মনে আছে যে মনে আছে কিনা, ক্যাসিনো জেনারেল, উনি বিজিবি থাকাকালীন সময়ে একদম বিজিবির ভিতরে যে সমস্ত অকাম কুকাম যেগুলা করেছেন, মানে টাকা পয়সা রিলেটেড লোকাল পলিটিশিয়ানদের সাথে মিক্স আপ হয়ে যে ক্যাসিনো খেলেন, কিন্তু হোয়াট নট। আর এখন আমাকে কমরেডশিপ দেখানোর জন্য এই ক্যাসিনো জেনারেলের পক্ষে কথা বলতে হবে। মাফ করে দেন, আমি এটার মধ্যে নাই। সো আমি যেটা মনে করতেছি, জেনারেল প্রফেসর ইউনূসের উচিত ইমিডিয়েটলি জেনারেল ওয়াকারকে না সরানো পর্যন্ত দেশের এই আন্ডার সিচুয়েশন ভালো হবে না।